এই সমস্ত জানোয়ারের, এগুলোকে মানুষ বললে, মানুষের মতন দেখতে হলে সার্কাসে শিম্পাঞ্জিও স্কুটার চালায়, তার মানে কি শিম্পাঞ্জি মানুষ? এই সমস্ত মানুষরূপী জানোয়ারদের আইন পরিবর্তন করে প্রকাশ্য দিবালোকে এদেরকে ফাঁসি দেওয়া উচিত। একে 4 রাস্তার মোড়ে এনে ফাঁসি দেওয়া উচিত, আরজিগরের সামনে একে লটকে দেওয়া উচিত। ক্রেনে করে, যেমন অন্যান্য বিভিন্ন কয়েকটা দেশে হয়, ক্রেন নিয়ে এসে ক্রেনে ঝুলিয়ে দেওয়া উচিত। এদেরকে সেরাম ভাবে মারা উচিত। এদেরকে কারাগারের অন্তরালে ফাঁসি দিলে মানুষের রাগ কমবে না, অপরাধীরাও দেখবে অপরাধের শাস্তি কোথায় হতে পারে। ওই বলে না, মৃত্যুর সময় মুখে গঙ্গা জল দিতে হয়, এই ওষুধগুলো ওই গঙ্গা জলের কাজ করে। তো অপরাজিতা বিল আর ওদিকে 31টা উকিল, সুপ্রিম কোর্ট হাইকোর্ট মিলে, এই তো রাজ্যের চরিত্র। বাঘ কখনো গরু পাচার করে রে ভাই? এদের দলটা পুরো চিড়িয়াখানা। কখনো ওই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের নেতারা বলে সাদা হাতি, এ হচ্ছে বাঘ, কে শিয়াল। মীনাক্ষী মুখোপাধ্যায় বিরাট নেত্রী, উনি ছেড়ে দিন, ওনার কথা বলবেন না। আন্দোলনকে ভাঙতে, নবান্ন আন্দোলনকে ভাঙতে উনি বিরাট, উনি মোহাম্মদ সেলিম সাহেব, এরা প্রেস কনফারেন্স করেছে, এরা ফেসবুক লাইভে এসে বলেছে যে আমার নাম নেওয়া হচ্ছে, এমন বলছে যেন বাংলার দ্বিতীয় অগ্নিকন্যা পার্ট 2। না না, এই কথা তো আগেও বাজারে চলছিলই। আজকে একটা সর্বভারতীয় দৈনিকে সেটা বেরিয়ে ব্যাপারটা স্বাভাবিকভাবে আরো বেশি করে মানুষের সামনে এসছে। ওষুধের দুর্নীতিটা শুধু নয়, বায়োকেমিক্যাল ওয়েস্ট, মানে ধরুন স্যালাইনের বোতল, ইঞ্জেকশনের সিরিঞ্জ, এগুলোও ওরা বিক্রি করেছে, রিসাইকেল করে মানুষের শরীরে ঢুকিয়েছে। এই সমস্ত জানোয়ারের, এগুলোকে মানুষ বললে, মানুষের মতন দেখতে হলে সার্কাসে শিম্পাঞ্জিও স্কুটার চালায়, তার মানে কি শিম্পাঞ্জি মানুষ? এই সমস্ত মানুষরূপী জানোয়ারদের আইন পরিবর্তন করে প্রকাশ্য দিবালোকে এদেরকে ফাঁসি দেওয়া উচিত। একে 4 রাস্তার মোড়ে এনে ফাঁসি দেওয়া উচিত, আরজিগরের সামনে একে লটকে দেওয়া উচিত। ক্রেনে করে, যেমন অন্যান্য বিভিন্ন কয়েকটা দেশে হয়, ক্রেন নিয়ে এসে ক্রেনে ঝুলিয়ে দেওয়া উচিত। এদেরকে সেরাম ভাবে মারা উচিত। এদেরকে কারাগারের অন্তরালে ফাঁসি দিলে মানুষের রাগ কমবে না, অপরাধীরাও দেখবে অপরাধের শাস্তি কোথায় হতে পারে। আমরা দেখলাম এই প্রতিবেদনে রয়েছে এসএসকেএম হাসপাতালের একজন চিকিৎসক, তিনি বলছেন এই যে টেন্ডার রাজ্যের সর্বক্ষেত্রে, আমরা এর আগে দেখেছি সব খাদ্য এবং বিভিন্ন ক্ষেত্রে, এই যে টেন্ডার, এসএসকেএম এর চিকিৎসক তিনি সরাসরি বলছেন যে টেন্ডার দেওয়া হয় যে সংস্থাকে, সেখানে ভুতুড়ে সংস্থার উদ্ভব। আমি আপনাকে থামিয়ে বলছি, আমি আরো একটা কথা বলছি। রাজ্যের যত ওই স্বল্প মূল্যের, ন্যায্য মূল্যের ওষুধের দোকান আছে, আপনি যে কোনো ওষুধের দোকানের সামনে চলে যান, সেখানে গিয়ে দেখুন লেখা আছে 77% ছাড়। আর এবারে যারা বিভিন্ন জায়গায় টেন্ডার পেয়েছে তারা 85%, 87% ডিসকাউন্ট দিয়ে ছাড় পেয়েছে। আপনি বলুন তো, 100 টাকার মাল যখন আপনি 13 টাকায় কিনবেন, তখন আপনাকে বুঝতে হবে যে সেখানে ওষুধ নেই, শুধু শিশিতে জল ভরা আছে। সেই শিশিটাও দূষিত, কারণ সেই শিশিটা হয়তো এর আগে ব্যবহার করা হয়েছিল। তবেই আপনি 100 টাকার মাল 13 টাকায় বিক্রি করতে পারেন। আর এই মালটাই আমাদের রাজ্যের সরকার কেনে, টেন্ডারে পাস হয়। টেন্ডারে হয়তো সন্দীপ ঘোষের মানে প্রিয় কোম্পানি পাস হয়, যেখান থেকে সন্দীপ ঘোষের 20% আসে, 25% আসে, সেই কোম্পানি পাস হয়। কিন্তু আপনি বলুন তো, এই টেন্ডারটা তো সরকারি দপ্তর থেকে পাস হয়, এটা তো সন্দীপ ঘোষ একা পাস করে না, সন্দীপ ঘোষের ইনফ্লুয়েন্সে পাস হয়। আপনি আমায় বলুন, 87%, 85% ডিসকাউন্ট দিয়ে মানুষও সেখানে দৌড়চ্ছে, যেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি জামা পাওয়ার মতো। কিন্তু কি করবে, মানুষের কাছে টাকা নেই, পয়সা নেই, রাজ্যে ব্যবসা নেই, অর্থনৈতিক চাপ আছে, লক্ষ্মী ভান্ডারে জীবন চলে নাকি। ফলে সে মানুষটা বাধ্য হয়ে এই 100 টাকার জিনিস সে 13 টাকায় কিনতে যাচ্ছে। তার ফলে তারা এই জিনিসের মুখ শিকার হচ্ছে, অসুখ সারছে না, জল খাচ্ছে। দাদা, একদম রাজ্যের যিনি ওই বলে না, মৃত্যুর সময় মুখে গঙ্গা জল দিতে হয়, এই ওষুধগুলো ওই গঙ্গা জলের কাজ করে। তো এই ওষুধগুলো গঙ্গা জলের কাজ করে। একদমই। সজলদা, রাজ্যের যিনি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, তিনি বলছেন যে এই ধরনের কমপ্লেন যতবারই তারা দেখেছেন, ল্যাবরেটরিতে পরীক্ষা করার পর কিছু পাওয়া যায়নি, বা আগামী বছর তাদের আরো উন্নত প্রযুক্তির ল্যাবরেটরি তৈরি হতে চলেছে। তার মানে এতদিন যে ল্যাবরেটরিটা ছিল সেটা অনুপযুক্ত ছিল, ল্যাবরেটরিতে কিছু পাওয়া যায়নি, ল্যাবরেটরিও তো কিছু পেয়েছে।
যে ল্যাবরেটরিতে যারা পরীক্ষা করেছে তারাও কিছু পেয়েছে দেখা যাবে, ফলে তারা রিপোর্টে কিছু পায়নি, রিপোর্টে সরকার কিছু পায়নি। কিন্তু এটা একটা সম্পূর্ণ র্যাকেট। জানে যে 87%, 85%, 77% এই ধরনের যখনই ডিসকাউন্ট হবে তখন কেউ না কেউ চ্যালেঞ্জ করবে, তখন ওই সরকারি ল্যাবরেটরির সঙ্গে বন্দোবস্ত আছে সন্দীপ ঘোষেদের, তার ফলে যা যা হওয়ার তাই হয়েছে। এভাবে কয়েকজনের বদলি করে কি এই স্বাস্থ্য দপ্তর কোথায় বদলি হয়েছে আপনি আমায় বলুন না। সন্দীপ ঘোষের বদলিটা হয়েছিল মেডিকেল আরজি কর থেকে ন্যাশনাল মেডিকেল কলেজ, এ পাড়া থেকে ও পাড়া, আরো বাড়ির কাছে হয়তো। এই যদি বদলির নমুনা হয়, এটা তো পানিশমেন্ট ট্রান্সফার নয়, পানিশমেন্ট পোস্টিং নয়, এগুলো তো প্রাইজ পোস্টিং, এগুলো তো প্রাইজ পোস্টিং। সিপি কে বদলি করে ডিজি করে দেওয়া হয়েছে, এডিজি করে দেওয়া হয়েছে। এটা কি আপনি মনে করেন পানিশমেন্ট? দময়ন্তী সেনের ক্ষেত্রে পানিশমেন্ট হয়েছিল, পুলিশ ট্রেনিং স্কুলে পাঠিয়ে দিয়েছিল। এদেরকে পাঠাক না দার্জিলিং এ কিছুদিন পাহাড়ে ঘুরে আয়, তাহলে বুঝবে। এদেরকে সেটা করছে না, এদেরকে প্রাইজ দিয়ে পাঠাচ্ছে। কি করবে? তা না হলে এরা যদি মুখ খুলে দেয় তাহলে তো মুখ্যমন্ত্রীর ভান্ডা ফোড় হয়ে যাবে, তাই না? সজলদা, আরজিকর তদন্তে আমরা ইতিমধ্যে দেখলাম সুপ্রিম কোর্টে মামলার শুনানি পিছনো আরজি রাজ্যে, এর পেছনে কি অঙ্ক থাকতে পারে? হ্যাঁ, এদিকে হচ্ছে কি বিল, অপরাজিতা বিল, আর ওদিকে 31টা উকিল, সুপ্রিম কোর্ট হাইকোর্ট মিলে। এই তো রাজ্যের চরিত্র। মামলা কেন পিছবে? মামলাকে তুমি বলছো এক্ষুনি ফাঁসি দিতে হবে, কাল শুক্রবার দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছেন রবিবারের মধ্যে ফাঁসি চাই। আপনি আমায় বলুন, তারাই কোর্টে গিয়ে বলছে মামলা পিছিয়ে দাও। এই যদি একটা সরকারের চরিত্র হয়, তাহলে সেই রাজ্যটা সমাজ বিরোধীদের, দুর্নীতিগ্রস্তদের আতুরঘর হবে না, বিচরণভূমি হবে না, তো কোনটা হবে? উনি মুখে মাইকে বলছেন, টিভিতে বলছেন যে ইমিডিয়েট ফাঁসি চাই, প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন, প্রধানমন্ত্রী চিঠি পড়ার আগে ফেসবুকে দিয়ে দিচ্ছেন, আর কোর্টে গিয়ে বলছেন মামলাটা কদিন পিছিয়ে দাও। এই যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা মানুষের সামনে আজকে এক্সপোজড। তাই আমি বলবো যে এর বদলি তার বদলি, একে পানিশমেন্ট ওকে পানিশমেন্ট দিয়ে কোনো লাভ হবে না। পানিশমেন্ট দিতে হলে একজনকেই দিতে হবে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীকে পানিশমেন্ট দিতে হবে, মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট সরাতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। আরজিকর তদন্তে সিবিআই যে নেমেছে, যেভাবে তদন্ত এগোচ্ছে, আমরা ইতিমধ্যে দেখলাম অভিজিৎ মন্ডল তালা থানার ওসি, তিনি সিবিআই এর হেফাজতে রয়েছেন। সন্দীপ ঘোষ তিনিও হেফাজতে। আরজিকর তদন্তে বড় বড় নাম কি আরো আসতে চলেছে? আরো অনেক বড় নাম আছে। আমি আপনাকে বলছি, অভিজিৎ মন্ডলটা কে? অভিজিৎ মন্ডল একজন থানার ইন্সপেক্টর মাত্র। তো থানার একজন ইন্সপেক্টরের ক্ষমতা আছে? সুপ্রিম কোর্ট বলেছে যে সূর্য ডোবার পর পোস্টমর্টম হবে না, তার ক্ষমতা আছে? যেখানে ডিসি উপস্থিত, যেখানে সিপি উপস্থিত, সেখানে কেন একজন ওসি সাইন করে, একজন এসআই সাইন করে? তার কারণ তাদেরকে টেলিফোনে অর্ডার দেওয়া হয়। মুশকিল হচ্ছে এরা এত বসংবাদ হয়ে গেছে, এরা দাঁড়িয়ে বলতেও পারে না, কেউ বলতেও পারে না যে এই সইটা আমার করার কথা নয়, ওসি সাহেব এটা তোমার করার কথা। তাহলেই ভাবছে ট্রান্সফার হয়ে যাব। আপনি বলুন না, আপনি বলুন ওই ডিসি ইন্দিরা মুখার্জি, ডিসি সেন্ট্রাল, তিনি হঠাৎ প্রেস কনফারেন্স করে কিছু মিথ্যে কথা বললেন। আজকে ওনার সিবিআই ডাকুক না ডাকুক, ওনার যে লোক না হোক, একজন নতুন ইয়াং লেডি অফিসার ছিলেন, কর্পোরেটের চাকরি ছেড়ে তিনি আইপিএস এসেছিলেন। আজকে সেই অফিসার কিন্তু সারা জীবনের জন্য কলঙ্কিত হয়ে গেছে। সারা জীবনের জন্য মানুষ যেখানেই যাবে বলবে ওই আরজিকর খ্যাত। হ্যাঁ, ওই বলবে যে মানুষটা, যে লোক, মহিলা মানুষকে ভুল বুঝিয়েছিল, হ্যাঁ, আপনার ক্রাইম সিনের যিনি করেছিলেন, ক্রাইম সিনকে যিনি ভুল পথে দেখানোর চেষ্টা করেছিলেন, এই যে জিনিসগুলো, এতে করে ভালো অফিসাররাও তাদের গায়ে কালি লেগে যাচ্ছে। কেন সাত তাড়াতাড়ি অভিজিৎ মন্ডলের বাড়ি গেল? কারণ অভিজিৎ মন্ডল হচ্ছে বলির পাঁঠা। অভিজিৎ মন্ডলের কাছে ওর বউকে দিয়ে মেসেজ পাঠানো হলো, এরা তো আর গিয়ে মেসেজটা দিতে পারবে না। বউ সিবিআই দপ্তরে গিয়ে যদি দেখা কোনোভাবে পায়, লকাপে গিয়ে দেখা পায়, তখন গিয়ে বলে আসবে যে বাড়িতে এসেছিল, এইগুলো বলেছে, তুমি এইগুলোই বলবে। কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু কোনো পেটি কেস নয়,
এটা একটা রেপ অ্যান্ড মার্ডার কেস, এবং ভারতবর্ষের সবচেয়ে সর্বকালের চর্চিত কেসগুলোর মধ্যে অন্যতম, হয়তো প্রধানও। এত সহজে ওনারা মুক্তি পাবেন না। এর ওপরে সুপিরিয়র অফিসারদের সামনে আনতেই হবে সিবিআইকে, তা না হলে সিবিআই এরও মুক্তি হবে না। বিস্ফোরক দাবি করছে। বিস্ফোরক টিস্ফোরক কথা নয় ভাই, বাঙালি, বাংলার মেয়ে। আমি একটা দল করি, আমার দল কি আমায় বলেছে নাকি যে তুমি সিবিআই এর মুখপাত্র, তুমি সিবিআই এর কথা বলে? আমরা নিরপেক্ষ চাই, বিচার চাই, এতে বিস্ফোরণের কিছু কারণ নেই। একদমই। সজলদা, এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে বড় খবর, গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। বীরভূমে ফিরেছেন বীরভূমের বাঘ কৃষ্ণ মণ্ডল। একের পর এক নেতারা সব জামিন পেয়ে যাচ্ছেন। আমি একটা কথা বলবো, বাঘ কখনো গরু পাচার করে রে ভাই? বাঘ কখনো গরু পাচার করে? হ্যাঁ, বাঘ কখনো গরুকে খেয়ে নিতে পারে, মেরে দিতে পারে। বাঘ গরু পাচার করবে কেন? এদের দলটা পুরো চিড়িয়াখানা। কখনো ওই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের নেতারা বলে সাদা হাতি, এ হচ্ছে বাঘ, কে শিয়াল। আজকে বলেছে শিয়াল হয় না, বিরোধীরা নয়, দলের মধ্যে ওর যে বিরোধী আছে, মানে কাজল শেখের উদ্দেশ্যে বলেছে হায়না, শিয়াল, এইসব বলেছে। হ্যাঁ, ও এইসব কথা, এগুলো ছেদো কথা, এগুলো ফালতু কথা। হ্যাঁ, এই কথার কোনো কান দিয়ে লাভ নেই। এ গরু চোর একটা, একে বাঘ বলছেন কি করে? আরে শোনো ভাই, একটা লোক যে লুঙ্গি পরে খাটে শুয়ে টাকা নিয়ে বলে এই টাকা আমি ছুঁই না, তার চোখে তো এরাই বাঘ হবে, তার চোখে তো এরাই বাঘ হবে। বাংলার বাঘ বলতে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাবা স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে চিনি। বাংলার বাঘ কখনো অনুব্রতর মতন গরু চোরেরা হতে পারে না। উনি কাউকে বাঘ বললে বাঘও হবেন না, উনি কাউকে নেতাজি বললে তিনি নেতাজিও হয়ে যাবেন। হ্যাঁ, সবাই জানে চোরে চোরে মাস্তুতো ভাই, হোক না ববি হাকিম আর অনুব্রত মণ্ডল, এরা তো মাস্তুতো ভাই রে ভাই। তাই সজলদা, আরজিকর আবহে লন্ডনে বাতিল ডোনা গঙ্গোপাধ্যায়ের পুজোর নৃত্যানুষ্ঠান, কারণ তার যে মন্তব্যের যে লন্ডনের এক পুজো কমিটির তরফে দাবি করা হচ্ছে 5ই অক্টোবর পূর্ব নির্ধারিত ডোনা গঙ্গোপাধ্যায় ও সম্প্রদায়ের অনুষ্ঠান তারা বাতিল করেছে। সদস্যদের আবেগের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত দাবি করা হয়েছে, কি বলবেন? মুশকিল হচ্ছে যে বাঙালির এই আবেগটা, দেখুন আমি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির ভীষণ ফ্যান, অতএব এইখানে বলতে গেলে আমার একটু বাধে, কিন্তু যেটা উনি করেছেন, যেটা উনি করছেন, হ্যাঁ, মানে ওই স্পেন থেকে যে নাটকটা আরো বেশি করে শুরু করেছেন, স্পেন থেকে মেদিনীপুর থেকে এখন আবার না, স্পেন থেকে গেল কোথাকার জঙ্গলে, জঙ্গল থেকে মেদিনীপুর থেকে আবার কোথায় চলে গেছে, এই যে নাটকটা উনি শুরু করেছেন, এতে ওনাদের যে সেলিব্রিটি তকমাটা ছিল, যে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা ওনাদের নিয়ে ছিল, সেটা পুরো জিরোয় নেমে গেছে। বাঙালির আবেগটা বুঝতে পেরে এখনো যদি এনারা প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন, তাহলেও হতে পারে, কারণ তার একটা অতীত ইতিহাসও আছে, আমরা সেটা মাথাতেও রাখার চেষ্টা করি। কিন্তু ছলা কলা করে তারপরে দিন ওই মোমবাতি নিয়ে সারা পাড়া ঘুরে বেড়ালে, হ্যাঁ, মনে করবেন না যে বাঙালি ভুলে গেছে। ঋতুপর্ণা সেনগুপ্তের যা অবস্থা হয়েছে, এখানে শাক বাজিয়েছে, ওখানে গেছে গো ব্যাক বলে দিয়েছে। এইটা মাথায় নিতে হবে যে সেলিব্রিটি স্টার এদের কারণ নেই, এদের রাস্তায় দেখলে মানুষ এখন চিচি করছে, এটা সত্যি কথা, বলতে কষ্ট হলেও এটা সত্যি। সজলদা, মশাল মিছিলে জাস্টিস ফর আরজিকর লেখা ব্যানারে সত্য জামিন মুক্ত সিপিএম নেতা পলতবের ছবি, অত্যন্ত দুর্ভাগ্যের। এটা যদি হয়ে থাকে, আমি শুনেছি হয়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যের। হ্যাঁ, আমরা এই আন্দোলনকে নিঃশর্ত সমর্থন দিয়েছি এবং দিচ্ছি, আগামী দিনেও দেব নিঃশর্ত সমর্থন। আমাদের ছায়া দেখলে ওরা গো ব্যাক করে চিল্লেছে, আমরা তাতেও দুঃখ পাইনি, তাতেও আমরা প্রতিবাদ করিনি, একটা স্টেটমেন্ট কেউ করেনি সেটা নিয়ে। একজন আমাদের গায়ের বাড়িতে ওরা অবস্থান করছিলেন, আন্দোলন করছিলেন, ওখানে আমাদের একটা ঘোষিত প্রেস কনফারেন্স ছিল ওনার, আমাদের নেত্রী অগ্নিমিত্রা পালের, তো উনি ওখানে যাচ্ছিলেন, এরা ওখানে গো ব্যাক করে দিয়েছে, আমরা কিছু মনে করিনি। কিন্তু আমরা দেখেছি সেখানে নকশাল নেতা ভাষণ দিচ্ছেন, সেখানে কোনো একজন, আমি যে গ্রেপ্তারি, ডিওয়াইএফআই নেতার গ্রেপ্তারি নিয়েও আমার কথা আছে, যেটাও ন্যায্য গ্রেপ্তারি হয়েছে কিনা সন্দেহ আছে, কিন্তু
তার ছবি দিয়ে ব্যানার করা, আন্দোলনটাকেই শেষ করা। তার কারণ আপনাকে মাথায় রাখতে হবে যে বামপন্থীরা সংখ্যায়, ভোটের মাধ্যমেই তো সংখ্যা তত্ত্বের বিচার হয় না। আজকে জনমানসে তৃণমূল লুট করে হোক, যেভাবে হোক, তৃণমূল সবচেয়ে ওপরে আছে। তারপরের মানুষের সমর্থনের যদি দিকটা দেখেন, তাহলে সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষে 2,33,00,000। সেটা সব মিলিয়ে 33 লাখ ভোট পায়নি যারা, একটা জামানত জাপ বাঁচাতে পারেনি যারা, তাদের যদি ছবি দেয় তাহলে একটা বিরাট অংশের মানুষ সেখান থেকে নিজেকে সরিয়ে নেয়। আমরা রাত দখলে গেছি, আমরা সর্বত্র গেছি, আমরা মানে বাংলার জনগণ যারা ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন, তথাকথিত যারা লিডারশিপ দেন না সামনে থেকে, তারা সবাই হাজির হয়েছে নিঃশর্তভাবে। তারা সমস্ত আন্দোলনে সামিল হয়েছে। যেখানে চাঁদকে কাস্তে হিসেবে দেখানো হয়েছে সেখানেও মানুষ গিয়েছে। হ্যাঁ, আমাদের দলের তরফ থেকে কোথাও বাধা সৃষ্টি করা হয়নি। যদিও ওরা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলেও সত্য, যদিও তারা আমাদের 200-র ওপর ছেলে অ্যারেস্ট হয়েছিল নবান্নের ঘেরাওয়েতে, একটা কথা বলেনি। যদিও তারা আমাদের 100 জনের মতন কর্মী হাসপাতালে ভর্তি ছিল, এখনো বিভিন্ন হাসপাতালে কয়েকজন ভর্তি আছে, তাদের জন্য একবারও সহমর্মিতা দেখাননি। কিন্তু বৃহত্তর স্বার্থের কথা ভেবে, বাংলার কথা ভেবে আমরা এই ছোট ছোট স্বার্থকে আমরা অবজ্ঞা করেছি। সজলদা, আমরা দেখলাম ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, বিরাট নেত্রী, উনি ছেড়ে দিন, ওনার কথা বলবেন না। আন্দোলনকে ভাঙতে, হ্যাঁ, নবান্ন আন্দোলনকে ভাঙতে উনি বিরাট, উনি মোহাম্মদ সেলিম সাহেব এরা প্রেস কনফারেন্স করেছে, এরা ফেসবুক লাইভে এসে বলেছে যে আমার নাম নেওয়া হচ্ছে। এমন বলছে যেন বাংলার দ্বিতীয় অগ্নিকন্যা পার্ট 2, এমন বলছে যেন অগ্নিকন্যা পার্ট 2। উনার নাম হলেই কোটি কোটি লোক চলে আসবে। ভোট আসে না কেন, জামানত যায় কেন? একটা লোকসভাতে একটা জামানত বাঁচাতে পারিনি এরা, তারা বলছে যে আমাদের নাম নিয়ে করা হচ্ছে। কি দরকার তোদের নাম নেওয়া? কিন্তু আমরা আন্দোলনকে দুর্বল করতে চাই, আমরা সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতি চেয়েছিলাম, তাই আমরা কখনোই কোনো কথা বলি। দাদা, মীনাক্ষী মুখোপাধ্যায়কে সিবিআই ডেকে পাঠালো 9ই আগস্ট রাতে, তো আপনি নিজে, কৌস্তব বাগচি, অগ্নিমিত্রাদি, আপনারা প্রত্যেকে উপস্থিত ছিলেন। এটা সিবিআই এর ব্যাপার, এটা সিবিআই এর ব্যাপার। কোন কারণে মীনাক্ষী মুখোপাধ্যায়কে যখন আমরা সমপাদ্যম জিজ্ঞাসা করা, আরে না, ও নিজেই বোধহয় বলেছে, আমার ধারণা, যে আমি অনেক কিছু জানি, আমায় ডাকো, আমায় ডাকালে আবার সেদিন বিকেলবেলা সারাদিন আমি টিভিতে থাকবো, এইসব বলেছে। ও কি তথ্য দেবেন? উনি যেখানে ছিলেন তার পাশে তো আমরা ছিলাম, উনি যেখানে ছিলেন সেখানেই তো আমরা ছিলাম, উনি কি তথ্য দিতে পারেন? আমার মনে হয় উনি সিবিআই কে কোনো তথ্য দিয়ে বলেছেন যে আমার কাছে কিছু তথ্য আছে, ওরকম তথ্য তো আমিও দিয়ে দিতে পারি, যা শুনছি তাই বলবো এটা আমার কাছে তথ্য। ও এগুলো সিবিআই বলতে পারে, এগুলো আমি সিবিআই এর মুখপাত্র না, আমি বলতে পারি। আপনারা নিজেরাও তো উপস্থিত ছিলেন ঘটনার দিন। আমরা আরে অনেক পরে গেছেন মীনাক্ষী দেবীরা অনেক পরে গেছেন, আমরা দুপুরের মধ্যে পৌঁছেছি, বিকেল হবার আগে, ওরা তো সন্ধ্যের পরে এসেছে। আমি কে কখন এসছে এটা নিয়ে যেতে চাই। এখন সিবিআই কাকে ডেকেছে, হ্যাঁ, সেটাও আমি বলতে পারি, আমার বলার সঙ্গে। সিবিআই আমাকে ডাকেনি, ডাকলে যাবো। সজলদা, তিলোত্তমা কাণ্ডের আবহে এবার পথে নামছে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা। আগামী 28শে সেপ্টেম্বর শনিবার শহর কলকাতায় মিছিল করবে তারা। ভিক্টোরিয়া হাউস থেকে বিড়লা তারামণ্ডল পর্যন্ত এই মিছিল হবে। তিলোত্তমার বিচার চাই, কেন চুপ সিবিআই, এই স্লোগানকে সামনে রেখে মহিলা তৃণমূলের মিছিল বেরোবে। কি বলবে? কেন চুপ সিবিআই না বলে কি সুপ্রিম কোর্টের নামও তো বলতে পারে, কারণ সুপ্রিম কোর্ট তো সিবিআই এর মানে এই তদন্তকে অনাস্থা জানায়নি, তারা বলেছে সময় লাগবে। এখন ওদের কিছু তো করতে হবে। আমি বলবো যারা বেরোবেন, হ্যাঁ, মা বোনেরা, আমি অনুরোধ করব যে তারা যদি কোথাও গো ব্যাক স্লোগান শোনেন, কোথাও ঝাঁটা দেখেন, মায়েরা আরেক দল মা যদি দেখায়, তাহলে অন্তত আপনারা দুঃখিত হবেন। আমি আপনাদের প্রতি সম্মান রেখে বলছি, কারণ মানুষ হয়তো রিয়াক্ট করতে পারে যে খুনিরাই বাজারে চলছে না, যে সীতার অপহরণে, সীতার অপহরণকারীদের শাস্তি চেয়েছেন স্বয়ং রাবণ। এইটা হচ্ছে এখানকার গল্প, সীতার অপহরণকারী শাস্তি চাইছে কে? রাবণ। এটা চলছে বাজারে, এটা হবে। আসলে আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। এবারে পুজোয় মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি টেক্কা।
সেই ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। আর.জি. কর আবহে ইতিমধ্যেই সেই ছবির প্রচার শুরু হয়ে গিয়েছে, কিন্তু এমতো অবস্থায় চোরের মুখে করতে হলো খোদ অভিনেত্রীকে, কারণ তাকেও তো বিভিন্ন আন্দোলনে নামতে দেখা গেছে। অভিনেত্রীর মুখ ছবির পোস্টারে দেখা যেতে শুরু হয়েছে বিতর্ক। রাস্তার ধারে ছবির পোস্টার, আমার মেয়েকে খেয়ে ফেরানি, যদিও পরে সেটা পাল্টানো হয়েছে। না, এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন ব্যাপারটা হচ্ছে, যদি আমি কাউকে ছোট না করে বলি, যদি কেউ ভেবে নেন যে আমি আন্দোলন করে সেই আন্দোলনের ডিভিডেন্ডে আমি টেক্কা মেরে দেবো, আমি আমার বাজি মেরে দেবো, হ্যাঁ, তাহলে সেটা ভুল। আর যদি সেটা যদি না হয়ে থাকে, তিনি যদি মানসিকভাবে ভেবে থাকেন যে আমি আন্দোলনের পাশে থাকবো, তাহলে যারা এটা নিয়ে ভাবছেন তারা ভুল। কিন্তু এটা তো ঘটনা, সেই সেলিব্রিটিরা একবার বা দুবারের বেশি আর নামেনি। 42 দিনে 42টা মুভমেন্টে আমরা গেছি। 42 দিনে 42 জায়গায় আমাদের কর্মীরা বিভিন্নভাবে রাজনৈতিক ব্যানার পোস্টার হোর্ডিং ছাড়া আমরা গিয়ে থেকেছি। আমরা না গিয়ে থাকলে আমরা চেষ্টা করি যাতে সাধারণ মানুষের পার্টিসিপেশন থাকে, সেখানে অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এরা ওই 42 দিনে 2 দিন গেছে, 3 দিন গেছে। এবার ক্যামেরা আপনাদের দেখলে পোনা, এদের দেখলে ঝাঁপিয়ে পড়েছেন। এখন এটাকে যদি তার ব্যবসায়িক কাজে, তার প্রফেশনাল কাজে ব্যবহার করেন, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যদি সত্যিও গিয়ে থাকতেন, তারপর যদি তাকে ব্যবসায়িক কারণে ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু আপনার ওই সত্যিটা ওখানেই সত্যির অপমৃত্যু হয়ে যায়, তাই না? সঞ্জয়, আমার শেষ প্রশ্ন আপনার কাছে। আমরা দেখলাম গার্ডেন রিচে যে উত্তরণ যে বাংলা বাজার, সেখানে রীতিমতো দেখা যাচ্ছে যে উর্দুতে লেখা রয়েছে। কি বলবেন? এই সরকার যদি আপনি রাখেন আরো কিছুদিন, সর্বত্র শুধু উর্দুতেই লেখা থাকে, আর অন্য কোনো ভাষা আপনি দেখতে পাবেন। আমরা এটা বললে কেউ সাম্প্রদায়িক ভাবে নেবেন না। বাংলায় উর্দুভাষী মুসলমানের সংখ্যা কত? উর্দু পড়তে পারা মুসলমানের সংখ্যা কত? মুসলিমরা হিন্দি বলেন কলকাতা, আসানসোল, এরকম হাওড়া, এরকম দু একটা জায়গা ছাড়া বাকি যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে, তারা তো বাঙালি, তারা তো বাংলায় কথা বলেন, তারা তো উর্দুটা জানেন না। তাদের উর্দুটাও ট্রান্সলেটেড উর্দু পড়তে হয় তাদের, সেখানে উর্দুতে লিখে কি লাভ হবে? কিন্তু তারা এজেন্ডা নিয়ে কাজ করছে। যেমন বলেছেন না, আমাদের নগর উন্নয়ন মন্ত্রী, তারই পাড়া তো গার্ডেন রিচ, তিনি বলেছেন ডন পত্রিকাকে যে এটা হচ্ছে মিনি পাকিস্তান। তিনি বলেছেন দাওয়াতে ইসলাম, যে যারা হিন্দু ঘরে জন্মেছে তারা মহাপাপী, তাদের দুর্ভাগ্য। যদিও উনি হিন্দু গর্ভে জন্মগ্রহণ করেছেন, নিজেই হিন্দু গর্ভে জন্মগ্রহণ করেছেন, নিজের গর্ভকে যে গালি দেয়, তাকে কি বলতে পারি? তার এলাকায় উর্দুতে সাইনবোর্ড হবে না তো কিসে হবে? হিব্রুতে, সংস্কৃতে। বাংলার তো একটা কোন বাংলা, মানে কোন দিকে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না কোন দিকে যাচ্ছে? সিরিয়া হবে, বাংলাদেশ হবে, কিছু না হলে বাংলাদেশ হয়ে যাবে। আর কিছুদিন লাগলে এই সরকারকে এই রাজ্যটা বাংলাদেশ হয়ে যাবে। যারা আজকে মুসলিম ভাইরাও আছে, তারাও শান্তিতে থাকতে পারবে না। বাংলাদেশের মুসলিমরা ভালো আছে, পাকিস্তানে মুসলমান ভালো আছে, আফগানিস্তানে মুসলমান ভালো আছে, সিরিয়ায়, ইরাকে, ইরানে, যেখানে যেখানে আছে সেখানে ভালো আছে তারা। যারা এখানে ভালো আছে, এখানেও ভালো থাকতে চায় না কিছু লোক। তাদের যা হবার তাই হবে, আর কি করবে না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।